জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই শেষ হচ্ছে কাল। এরই মধ্যে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় বিএনপি মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। এছাড়া জামায়াত ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আপিল শুরু হবে 5 জানুয়ারি থেকে। আপিল নিষ্পত্তি 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। পরাজিত শক্তি বাধা সৃষ্টি করতে পারে, সব অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে জানালেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ব্যাপক অংশগ্রহণে গণভোট ও নির্বাচন চায় সরকার। সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভোটের সময় বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তেজনা থাকে, এসব নিয়ন্ত্রণে প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি। আসন্ন নির্বাচন, যে নির্বাচনে দেশকে পরিবর্তনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার ভোটাধিকার প্রয়োগের আপনি সুযোগ পাচ্ছেন। আমরা চাই জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট এবং একই সাথে প্রার্থী নির্বাচনের যে ভোটটা, দুটোই আমরা যেন সকলকে সঙ্গে নিয়ে করতে পারি। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ। মোহন, বগুড়ায় মনোনয়ন যাচাই বাছাই নিয়ে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে রয়েছি বগুড়া ডিসিপির সামনে। এখানেই আজকে সকালে বগুড়া ৬ এবং বগুড়া ৭ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হলো এবং দুপুরের পর বগুড়া ৪ এবং ৫ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। তো সকালবেলা বগুড়া ৬ আসনে যাচাই বাছাই কালে যে 5 প্রার্থী ছিলেন তার মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামাত ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের 2 জনের মনোনয়ন ছাড়া অন্য বাকি 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর একটু আগে বগুড়া ৭ আসন, যেটা বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছিলেন, তার মৃত্যুতে তার মনোনয়নটা কার্যক্রমটা ঘোষণা করা হয়েছে এবং সেখানে কিন্তু বিকল্প প্রার্থী ছিল বিএনপির উপজেলা বিএনপি সভাপতি গাবতলী জনাব মোর্শেদ মিল্টন, তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং ওই আসনে যে 5 জন প্রার্থী ছিলেন তার মধ্যে শুধুমাত্র একজন মুসলিম লীগের একজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে বগুড়া 7 আসনে 4 জন প্রার্থী রয়েছে এবং বগুড়া 6 আসন যেখানে তারেক রহমান প্রার্থী হয়েছেন সেখানে 2 জন প্রার্থী রয়েছেন। তো প্রার্থিতা বৈধ ঘোষণার পর বগুড়া 6 এবং 7 এই আসনে প্রার্থিতা ঘোষণার পর আমরা কথা বলেছি বগুড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে এবং বগুড়া 7 আসনে যেখানে বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছিলেন তাদের সাথে। বগুড়া 7 আসনের নেতাকর্মীরা খুবই আবেগপ্রবণ, তারা কেঁদে দিয়েছেন যে তারা সারা জীবন এখানে ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে নির্বাচন করতেন। সেই 1991 সাল থেকে তিনি 4 বার এখানে নির্বাচন করেছেন, কিন্তু এবার তারা ম্যাডামকে পাচ্ছেন না। সেই কারণে তারা খুবই আবেগপ্রবণ। তো তারা আশা করছেন যে ম্যাডামকে তারা যেভাবে সর্বোচ্চ ভোটে বগুড়া 7 আসন থেকে নির্বাচিত করতেন বারবার, এবারও তারা সর্বোচ্চ ভোটে ম্যাডামকে তারা সম্মানিত করতে চান। শ্রাবন্তী। মোহন, আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ হয়েছে 3 দিনের শোক। এখন চলছে বিএনপির 7 দিনের কর্মসূচি। জিয়া উদ্যানে তার কবরে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সকালে কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া শিখিয়েছেন কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। তারেক রহমানের নেতৃত্বে সেই পথে এগোবে বিএনপি। এদিকে ঘন কুয়াশার শীত উপেক্ষা করে শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে আসছেন সাধারণ মানুষ। তারা বলছেন, খালেদা জিয়া সারা জীবনই দেশের মানুষের কথা চিন্তা করেছেন, গণতন্ত্রের কথা বলেছেন। প্রত্যেকটা মানুষ শোকাহত এবং দেখেছেন আপনারা বিশ্বে তাকে যেভাবে সমাদৃত করেছে এবং তার জন্য দোয়া করেছেন। আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ অনেক সম্মানিত করেছেন। সিরাজগঞ্জ থেকে এসেছি আমি দেখার জন্য। আমি সূরা ইয়াসিন মূলক পাঠ করলাম, মোনাজাত করলাম, উনি যেন জান্নাতবাসী করে আল্লাহ। দেশবাসীর কাছে আমার অকল আহ্বান, সবাই যেন তার জন্য দোয়া করে, সে যেন ব্যস্তবাসী হয়। বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের খবর জানাবেন আরিফুল ইসলাম।
আরিফ কি বলছেন সাধারণ মানুষ জানাবেন। আপনি জানেন যে ৩ দিনের যে রাষ্ট্রীয় শোক সেটা কিন্তু শেষ হয়েছে, তবে দলীয় পক্ষ থেকে ৭ দিনের যে শোক কর্মসূচি সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এরই মধ্যে আমরা জানাতে চাই যে আসলে তিনি যে শায়িত হয়েছেন সেটা হচ্ছে আজকে দিয়ে ৪ দিন, চতুর্থতম দিনেও সাধারণ মানুষের কিন্তু ভিড় কমছে না। মানুষের স্রোত কিন্তু এই জিয়াউদ্দিন কেন্দ্রিক, শুধুমাত্র রাজধানীবাসী নয়, রাজধানীর বাইরে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দলে দলে তারা আসছেন, এখানে কবর জিয়ারত করছেন, দুহাত তুলে মোনাজাতে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছেন তাকে যেন জান্নাতবাসী করা হয়, তাকে যেন জান্নাত দান করেন। এছাড়াও তারা প্রত্যেকেই কিন্তু বলছেন যে তার যে চেতনা, তার যে আত্মবিশ্বাস, তার যে গণতন্ত্র নিয়ে কাজ করা, সাধারণ মানুষের কথা বলা, তিনি কখনো আপোস করেনি। সেই বিষয়গুলো, সেই চেতনাগুলো ধারণ করেই, নিজেদের মধ্যে ধারণ করেই সবাইকে এক হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধুমাত্র যে সাধারণ জনগণের মধ্যেই সীমাবদ্ধ নয়, দলের নেতাকর্মীরাও কিন্তু এই ধরনের কথা বলছেন। এমনকি আমি যদি একটু দেখাতে চাই যে ভেতরে প্রবেশ করা, জিয়াউদ্দিনের ভেতরে প্রবেশ করার যে ফটকটি রয়েছে সেখান দিয়ে মানুষের যে স্রোত বলা যায়, কারণ আজকে চতুর্থ দিন হওয়ার পরও, সাহিত্য হওয়ার চতুর্থ দিন হওয়ার পরেও মানুষের ঢল কিন্তু কমছে না, মানুষের আনাগোনা কিন্তু কমছে না। মানুষ আসছেন, শুধুমাত্র যে এই বেলা 12টার দিকে তা কিন্তু নয়, ভোর থেকে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের এই আশা বা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন, তার পাশে দাঁড়িয়ে, তার কবরের পাশে দাঁড়িয়ে তারা মোনাজাত করছেন, দোয়া করছেন, কেউ কেউ সূরা ফাতিহা পাঠ করছেন, এছাড়াও বিভিন্ন সূরা তারা পাঠ করছেন, কোরআন তেলাওয়াত তো চলছেই। তো বলা যায় এই ক্ষেত্রে বলা যায় যে আসলে শুধুমাত্র যে বড়রা এসেছেন তা কিন্তু নয়, ছোটরাও এসেছেন, বয়োজ্যেষ্ঠদেরকেও আমরা দেখেছি আসতে এখানে। তারা একমাত্র বলছেন যে তাদের সেই ভালোবাসা কুড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মরহুমা, তিনি কিন্তু ভালোবাসা কুড়িয়েছেন। শুধুমাত্র যে বড়দের মন জয় করতে পারেননি, তিনি ছোটদের মন জয় করেছেন, বয়োজ্যেষ্ঠদের মন জয় করেছেন। প্রত্যেকের মানুষই আসলে ভালোবাসার টানেই তারা এই কবর জিয়ারত করতে আসছেন, দোয়া করে যাচ্ছেন। এটা আসলে অনেকটা বলা যায় যে তার জানা যায় যে লাখো মানুষের যে স্রোত, মানুষের যে উপস্থিতি, সেটা কিন্তু জানান দিয়েছে যে তিনি সর্ব জায়গাতেই তিনি মন জয় করেছেন বিএনপি চেয়ারপারসন প্রয়াণ বেগম খালেদা জিয়া। তো এই ছিল এখান থেকে সবশেষ। শ্রাবন্তী। আরিফ, আপনাকে ধন্যবাদ। বলা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আশা শুধুই বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় অংশ নিতে, তবে তার এই সংক্ষিপ্ত সফর বিশেষ বার্তাও দেয়, এমন মত দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এতে টানাপোড়েনে পড়া বাংলাদেশ ভারতের সম্পর্ক কিছুটা হলেও প্রাণ পাবে বলে মনে করেন তারা। এস জয়শঙ্করের মাত্র কয়েক ঘন্টার সফর, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছেলে তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদীর শোকবার্তা তুলে দেয়া। একই স্থানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো পাকিস্তানের স্পিকারের সাথেও। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এখানে দ্বিপক্ষীয় কোনো আলোচনার সুযোগ ছিল না। আমরা ওয়ান টু ওয়ান ওরকম ভাবে কোনো কথাবার্তা বলিনি, সেরকম সুযোগের সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন। তবে রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দুদেশের মধ্যে যত মতপার্থক্যই থাকুক তা একপাশে রেখে কূটনীতিক উপায় বের করতে হবে সংকট সমাধানে। জয়শঙ্করের এই সফর সেই বার্তাই দেয়। পররাষ্ট্র নীতির যখন আপনি কথা বলছেন, সেখানে কিন্তু আপনাকে অনেক প্র্যাগম্যাটিক্যালি চিন্তা করতে হবে, এবং ভারত আপনি সবচেয়ে বড় প্রতিবেশী, প্রতিবেশী আপনি সরিয়েও ফেলতে পারবেন না। এরকম পৃথিবীতে বহু উদাহরণ আছে যেখানে জিনিসগুলো একটা বয়লিং পয়েন্টে এসে যায়, কিন্তু আমরা সাধারণত ওগুলোকে সরিয়ে নিয়ে অন্যান্য ইস্যু বেসড আমরা এগিয়ে যাই। আপনি ভারত চায়নার কথাই বলেন না, তাদের অনেক ইস্যুস আছে, কিন্তু সম্পর্ক তো সম্পর্ক জায়গায় চলে। ভারত বেগম খালেদা জিয়াকে মূল্যায়ন করে বলেই জয়শঙ্কর এসেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে ভারত, এমনটা মনে করেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতবর্ষের এই ভিজিট অনেক কিছু প্রমাণ করে, তার মধ্যে একটা জিনিস প্রমাণ করে যে ভারতবর্ষ
বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে নয় এবং সাধারণ মানুষের সুখ দুঃখে ভারতবর্ষ বরাবর যেমন পাশে দাঁড়িয়েছে, এখনও তারা দাঁড়াতে আগ্রহী। দ্বিতীয়ত, এটাও প্রমাণ করে যে ভারতবর্ষ বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটির পক্ষে এবং তার জন্যেই আজকে বিএনপির এত বড় শোকের দিন তার পাশে দাঁড়িয়েছে। এবং আগামী দিনে যদি ভারতবর্ষের মনে হয় কোনো রাজনৈতিক বাংলাদেশের স্টেবিলিটির জন্য কোনো রকমভাবে তাদের কোনো সাহায্যের প্রয়োজন, তাহলে অবশ্যই ভারতবর্ষ আগ্রহী থাকবে। তবে এ সময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকার সাক্ষাৎ করলেও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয়নি ভারত, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রপ্তানি কমছে, নতুন বিনিয়োগ শূন্যের কোটায়, ব্যাংক খাত হাবুডুবু খাচ্ছে খেলাপি ঋণের চোরাবালিতে, আর্থিক খাতে শৃঙ্খলার অভাব, আছে জ্বালানি সংকট, সুশাসনের অভাব, বাজার নজরদারির অভাবে লাগামহীন মূল্যস্ফীতি, অর্থঋণ আদালতে মামলার পাহাড়, চরম আস্থার সংকটে পুঁজিবাজার, বীমার অপর নাম হয়ে গেছে ভোগান্তি। অর্থনীতির এত এত সংকট নিয়ে শুরু হলো নতুন বছর। 2025-26 অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হার মাত্র 11.75%। সরকারি বিনিয়োগে যেমন মন্দা, তেমনি 6.23% প্রবৃদ্ধি নিয়ে রেকর্ড তলানিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহ। নতুন বিনিয়োগ শূন্যের কোটায়, মেটেনি জ্বালানি সংকট, ব্যাংকগুলো ধুঁকছে খেলাপি ঋণের বোঝায়। বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতির পতন ঠেকাতে পারলেও ঘুরে দাঁড়ানোর মতো সংস্কারে ব্যর্থ, আর সেটাই হবে নতুন বছরে বড় চ্যালেঞ্জ। সরকার সংকোচন বাজেটটাও যখন বাস্তবায়ন করে না, তখন কিন্তু অর্থনীতির মুখ আবার থুবড়ে পড়ে। অর্থনীতিতে গতি আনা অর্থাৎ প্রবৃদ্ধিকে বাড়ানোটাই হবে আগামী অর্থ বছরের লক্ষ্য। তাহলে মূল্যস্ফীতির যে চ্যালেঞ্জ, সেইটাকে সংকুলন করা সম্ভব হবে। গেল সেপ্টেম্বর প্রান্তিক পর্যন্ত দেশের ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের 35.73%ই খেলাপি, যা টাকার অঙ্কে 6,44,515 কোটি। আর এর সঙ্গে মামলা ও অবলোপনের অর্থ যোগ হলে অঙ্কটা হবে আরও বড়। নিচের কোর্টে প্রায় আমাদের 31 থেকে 32 লাখ কেসেস পেন্ডিং। এই কেসগুলির ভিতর থেকে কমার্শিয়াল ইম্পর্টেন্স দেখে এই মামলাগুলি খুব স্পিডি করতে হবে এবং কিছু কিছু সিদ্ধান্তের এগেনস্টে হাইকোর্টে যেন না আসা যায়, সেই জায়গায় দ্বার বন্ধ করে দিতে হবে। অ্যাকাউন্টেবিলিটিটা যদি তারা মেকশিওর করতে না পারে, তাহলে ব্যাংকিং সেক্টর আজকে যা আছে তার চাইতে আরও খারাপ অবস্থায় যাবে। নীতি আর সুশাসনের অভাবে চিড়েচ্যাপ্টা ব্যবসায়ীরা এখন আশায় আছেন নতুন বছরে নির্বাচিত সরকারে। প্রথম হলো আমার ল অ্যান্ড অর্ডারটা সারা বাংলাদেশ ব্যাপী এবং একটা বিজনেস এনভায়রনমেন্টের আস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য কি কি করণীয়। তৃতীয় হলো এনার্জি ক্রাইসিসটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়। চতুর্থ হলো ব্যাংকিং সেক্টর, কারণ মানি মার্কেটে টাকাই নেই। সেন্ট্রাল ব্যাংক বলছে যে শুধু 8টা বা 9টা ব্যাংক ভালো, বাকি সব পচা। 8টা ব্যাংক দিয়ে তো আপনি অর্থনীতি চালাতে পারবেন না। 2024-এর 5ই আগস্টে সরকার পতনের পর প্রত্যাশা ছিল খাদে পড়া শ্রীলঙ্কার মতোই দারুণভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতিও। কিন্তু ঘুরে দাঁড়ানোর সে আশা নতুন সরকারের জন্যই রেখে যেতে চলেছে অন্তর্বর্তী সরকার। শ্রীলঙ্কার স্ট্রেংথ হচ্ছে ইনস্টিটিউশনগুলা শক্ত, যে কারণে। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। পৌষের মাঝামাঝি সময়ে শীত জেঁকে বসেছে সারা দেশে। 7 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। মধ্যরাত থেকে রাজধানী ঢাকায় পড়ে ঘন কুয়াশায়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জে 9 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। চুয়াডাঙ্গায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসে। একই চিত্র কুড়িগ্রামে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। দুপুরের পরে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম শীতল বাতাসে রোদের উত্তাপ মিলছে না। পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে রাজধানীতে মধ্যরাত থেকে দেখা দিয়েছে ঘন কুয়াশা। সকাল থেকে কুয়াশার দাপট একটু কম হলেও এখন পর্যন্ত সূর্যের দেখা নেই। এদিকে সারা দেশের মতো রাজধানীতেও জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে কুয়াশায় ঢেকে আছে সব দিক। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনোভা।
রিফাত, আপনি তো সকাল থেকে আমাকে শীতের খবরাখবর জানাচ্ছিলেন, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? এখন তো বেলা কিছুটা বেড়েছে। শ্রাবন্তী, আপনি ঠিক যেমনটি বলছিলেন, আসলে সকাল থেকেই কিন্তু আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছিলাম যে ঘন কুয়াশার চাদরে কিন্তু রাজধানী পুরোটাই ঢেকে গেছে। তাই শ্রমজীবী মানুষকে বা কর্মজীবী মানুষকে কাজের তাগিদে কিন্তু ছুটে আসতে হয়েছে তাদের কর্মস্থলে, তাদের কাজের জায়গায়। কিন্তু ছিন্নমূল মানুষদেরকে আমরা দেখেছি একেবারে খোলা আকাশের নিচে তারা দিনাতিপাত করছে, বরাবর তারা যেটা করে থাকেন। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদের যেটা জানিয়েছে যে এই পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু শীতের এই প্রকোপটা থাকতে পারে। তাই আগাম সতর্কতার কথা কিন্তু বলছেন চিকিৎসকরা, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা কিন্তু তারা বারবারই বলছেন। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আবহাওয়া অধিদপ্তরে। আমরা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তার কাছ থেকে শুনে নিব আসলে কেমন যাবে এই পুরো জানুয়ারি মাস ঢাকাবাসীর জন্য। একটু শুনবো আপনার কাছ থেকে। জি, আপনারা জানেন জানুয়ারি মাস আমাদের শীতলতম মাস, এবং বর্তমান যে অবস্থাটা বিরাজ করছে সারা দেশে কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে, এবং এটা কিন্তু পুরো জানুয়ারি মাস ধরে এই শীতটা থাকবে। তো বর্তমানে কিন্তু দেশের পশ্চিমাঞ্চলে বিশেষ করে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু শৈত্য প্রভাব বয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু অব্যাহত থাকবে। আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, পাবনা এবং নওগাঁয়, এটা হচ্ছে আপনার 9 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি, এবং ঢাকায় যে আজকে তাপমাত্রাটা রেকর্ড করা হয়েছে এটি এই মৌসুমে সর্বনিম্ন। এবং বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে আগামী এক সপ্তাহ তাপমাত্রা কম বেশি এরকম থাকবে, উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে শীত থাকবে। আর আরেকটা যে বিষয়টা, তো কুয়াশার যে ব্যাপারটা, শীতকালে কুয়াশা কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া, কুয়াশা থাকবে, তবে এটা অঞ্চল ভেদে বা সময়ে সময়ে এরিয়াটার তীব্রতাটা কম বেশি হবে। এবং বর্তমানে কিন্তু যে আজকের কথা যদি বলি, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিন্তু কুয়াশার তীব্রতাটা কম ছিল, এবং অন্যান্য অঞ্চলে কিন্তু কুয়াশাটা বেশি ছিল। যখনই কুয়াশা যে অঞ্চলে বেশি থাকবে সেই অঞ্চলগুলোতে তীব্র শীত অনুভূত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেমনটি শুনছিলেন, আসলে ওনার মুখ থেকেই শুনছিলাম। তবে কুয়াশার সাথে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বাতাস। কনকনে শীতের সাথে সাথে যে বাতাসটি প্রবাহিত হচ্ছে সেটাই আসলে সাধারণ মানুষকে বেশি কষ্ট দিচ্ছে। তো এই কিন্তু ছিল শ্রাবন্তী আমার কাছে এখান থেকে থাকা শীত নিয়ে সবশেষ খবরাখবর। তাসনুভা, আপনাকে ধন্যবাদ।